অধিক রাত্রে একটু লাইভে আসলাম বন্ধুরা। আশা করি আপনারা মনে হয় সবাই ঘুমিয়েই পড়েছেন। তো যে বিশেষ কারণের জন্যই অধিক রাত্রিতে একটু লাইভে আসা হলো। যারা আসবে তারা সকালে ভোরবেলা উঠবে। দেখুন, আপনারা জানেন যে বারবার আমরা লাইভ করেছি, আমরা একাদশ দ্বাদশ নবম দশম যৌথভাবেও আমরা লাইভ করেছি। সঙ্গীতাদি, মৃন্ময়দা, আমি, মেহবুবদা, অমিতদা, আমরা সকলে মিলেই লাইভ করেছি। শুনতে পাচ্ছেন? চেক করে নিন তো সাউন্ডটা যাচ্ছে কিনা। সাউন্ডটা কি যাচ্ছে একটু কমেন্ট করুন তো, শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, হ্যাঁ, অনেকে লিখছেন না ভাই ঘুমায়নি। যাই হোক, আমরা এখন এই ওয়াই চ্যানেলে আছি, থাকবো। আমার এক বন্ধু বললেন থাকবো। সত্যি আমরা এখনো আছি। যে জন্যে লাইভে আসলাম, যে দেখুন 10 তারিখ আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ হিয়ারিং। আপনারা সবাই আমাদের মোটামুটি কেসের গতি প্রকৃতি সম্পর্কে জেনে গেছেন। বিভিন্ন ডিস্ট্রিক্টে যে মিটিংগুলো অ্যাটেন্ড হচ্ছে, সেখানে আমি, মেহবুবদা, হুমায়ুন ভাই বিভিন্ন কেসের পরিস্থিতি নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করছি, যতগুলো করা সম্ভব। সবটা হয়তো করতে পারছি না কিছু কনফিডেন্সিয়াল কারণের জন্য। আর যারা আমাদের ওয়াই চ্যানেলে আসছেন, সেখানেও আমরা মেহবুবদা ও আমি দুজন মিলেই চেষ্টা করছি যে কেসের পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবগত করা, যে আমরা ঠিক কোন পজিশনে আমরা দাঁড়িয়ে আছি, তো 10 তারিখ আমাদের গুরুত্বপূর্ণ হিয়ারিং। এই জন্যই গুরুত্বপূর্ণ হিয়ারিং যে 22/4/2024 দেবাংশু বসাকের এজলাসে প্যানেলটা ক্যান্সেল হওয়ার পর প্রথম আমাদের স্টে পড়েছিল 7ই মে 2024 চন্দ্রচূড়ের বেঞ্চে। এখন তিনি কেসটা তো শেষ করে যেতে পারলেন না, তিনি অবসর গ্রহণ করলেন। তিনি শেষ করে যেতে পারলে আমরা অবশ্যই বেশি খুশি হতাম, এটা আপনারাও বুঝতে পারছেন। তো এখন সঞ্জীব খান্না বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আমাদের এই কেসটার সমাধান হতে চলেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বড় জোর আর 2টো হিয়ারিং হতে পারে, ম্যাক্সিমাম হলে 3টে, আর 2টো হিয়ারিং হবে। আর 10 তারিখটা এই জন্যই গুরুত্বপূর্ণ, এই দিন হয়তো বিকাশ রঞ্জনের হিসাবে, মানে বিকাশ রঞ্জনের হয়ে হয়তো মনিন্দর সিং তার শেষ বক্তব্যটুকু রাখবেন। মনিন্দর সিং বলার পরে সিবিআই বক্তব্য রাখবেন। এবার সিবিআই বক্তব্য রাখার পর হয়তো কমিশন বক্তব্য রাখবে। বুঝতেই পারছেন কতটা ভাইটাল, মানে অনেকেই হয়তো কেসটা সম্পর্কে অতটা ভাবছেন কি ভাবছে জানি না, কিন্তু সত্যিই মানে একদম সেই কাউন্টডাউনের শেষ পথের মতো জায়গায় প্রায় আমরা চলে এসেছি। দীর্ঘ 27শে ডিসেম্বর থেকে আমরা ওয়াই চ্যানেলে অবস্থান করছি। মাঝে মাঝে বিক্ষোভ কর্মসূচি, বিকাশ ভবন র্যালি হলো। আমরা আগামীকাল একটা বৃহত্তম কর্মসূচি নিয়েছি, সেটা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাই। এবার আমি বলি যে কেসের গতি প্রকৃতি অনুযায়ী এই আন্দোলনটা কতটা যুক্তিযুক্ত এবং কেন যুক্তিযুক্ত আমি আগেও বলেছি, এখনও বলি। স্যার একটু বলি। দেখুন, আপনারা সবাই জানেন যে আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে, মেহবুবদাও জানাচ্ছে, চিন্ময়দাও জানিয়েছে, যে 23/5/24 যে আমাদের আইএ ফাইল হয়েছে, সে স্টেটের আইএ ফাইলের সাথে কমিশনের কিছু তথ্যগত মিসম্যাচ আছে। আপনারা জানেন যে স্টেট, কমিশন
এবং মধ্যশিক্ষা পর্ষদ, এই তিনজনের ডাটা যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু আমরা বড় ধরনের বিপদে পড়তে পারি। কারণ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, আমরা 6 বছর চাকরি করছি, আবার সেই নিয়োগে দুর্নীতি হয়েছে তা কিন্তু প্রমাণিত, নিয়োগ দুর্নীতি কিন্তু প্রমাণিত। এখন কতজন সংখ্যা নির্দিষ্ট করে ফার্দার রুলড আউট করা যাচ্ছে কিনা, বা যা ফাইন্ড আউট হয়ে আছে সেগুলো সিলেক্টেড কিনা, নির্দিষ্ট কিনা, সেই তথ্য কিন্তু কমিশন, পর্ষদ আর স্টেটকে এক হতে হবে। যদি এক না হয় তাহলে কিন্তু সব খুবই বিপদ। তো আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই স্টেটের কাছে, যে এই তথ্য কিন্তু এক হওয়াটা ভীষণ জরুরি। এটা আমার প্রথম পয়েন্ট। আমি বারবার বলছি, আমি আমাদের লিগ্যাল টিমকেও বলছি, আমিও লিগ্যাল টিমের মেম্বার, এবং এই তথ্যগত মিসম্যাচের জন্য কমিশনকে বারবার ফোন করছি, পর্ষদের সাথেও কথা বলার চেষ্টা করছি, স্টেটের সাথে এখনও কথা বলা হয়ে ওঠেনি। স্টেট এখনও পর্যন্ত আমাদেরকে সময় দেয়নি কথা বলার জন্য। তো আমার মনে হয় এই ডাটা ম্যাচ করাটা ভীষণ প্রয়োজন। এবার দেখুন, এই জন্যই তো দেখুন আমি এই ডেপুটেশন বসে লিখছি, এই ডেপুটেশন কপি রেডি করছি, এগুলো সবে কতগুলো পয়েন্ট লিখেছি, এগুলো আবার টাইপ করবো রাত্রে বসে, তারপরে এগুলো আমরা জমা দেব। সেকেন্ডগতভাবে দেখুন, এই ডাটা মিসম্যাচ ছাড়া আরও কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আপনাদের মিটিংও বারবার বলেছি, যে রেশিও ভায়োলেশন, এক্সপায়ারি প্যানেল ইত্যাদি নিয়ে অনেক সমস্যা আছে, সেগুলো রিকভার করা সম্ভব। কিছু কিছু কোর্টে অলরেডি সেগুলো মিটেও গেছে। বিকাশবাবু সেগুলো সম্পূর্ণভাবে কোর্টকে মিসগাইড করার জন্য, যেগুলো কলকাতা হাইকোর্টে অলরেডি মিটে গেছে, সেগুলোকে নতুন করে আবার উনি দাখিল করার চেষ্টা করছেন। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে প্রশ্ন, যে ফার্দার রুলড আউট আছে কি না। বিকাশ বারবার বলেছেন, বিকাশবাবু, যে ওনার সাবমিশনে বলেছেন যে উনি বলেছেন যে তুষ থেকে দানা আলাদা করা যাচ্ছে না, অসম্ভব। এসএসসি ও বোর্ড কলকাতা হাইকোর্টে সাহায্য করেনি, মানে তুষ থেকে দানা আলাদা করা যাচ্ছে না, গ্রেনস ফ্রম দ্য ক্যাপ কোনোভাবে নাকি আলাদা করা যাচ্ছে না। এবং এটা উনি লাস্টে বলেছেন যে প্রোডাক্ট আনফিট হিউম্যান কনজাম্পশন, মানে যা এই তদন্ত থেকে যা বেরিয়ে এসছে তা নাকি মনুষ্য ব্যবহারের জন্য অনুপযুক্ত, মানে এরকম ধরনের কিছু ভাষা উনি ব্যবহার করেছেন। তো আমার মনে হয় সম্পূর্ণভাবে কোর্টকে মিসগাইড করছেন, কারণ সিবিআই ইনভেস্টিগেশন করে সম্পূর্ণ তথ্য তিনি দিয়ে দিয়েছেন। কলকাতা হাইকোর্টে তিনবার তথ্য জমা দিয়েছে সিবিআই, যা তদন্তের রিপোর্ট ছিল সুপ্রিম কোর্টে তা থেকে আলাদা হয়নি, আশা করি আলাদা হবে না। সিবিআইয়ের সাবমিশনটাও 10 তারিখে হতে পারে, আমরা জানতে পারবো উনি কী বলছেন। এছাড়া বিকাশবাবু ভয়ঙ্কর প্রশ্ন তুলছেন যে ওএমআর নিয়ে যে সংস্থা নাইসা স্ক্যানটেক, তাদের সততা, তাদের বৈধতা, পবিত্রতা ইত্যাদি শব্দগুলো ব্যবহার করেছেন উনি, ইন্টারগ্রেসি, সেন্সিটি অ্যান্ড ভ্যালিডিটি। তো নাইসা সম্পর্কে তো আমাদের বলার কিছু নেই, আমরা পরীক্ষা দিয়েছি, জানি না টেন্ডার কী জিনিস, এ সমস্ত জানার বিষয় আমাদের নয়। আমরা স্বচ্ছ দুর্নীতিমুক্তভাবে চাকরি পেয়েছি, এটুকুই আমরা বলতে পারি। এটা আমাদের লয়ার অবশ্যই কোর্টে সেদিন আমাদের বলবেন। তো জাস্ট আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলছি, সবগুলো বলছি না, যে বিষয়গুলোকে নিয়ে উনি বারবার করে বলছেন। আরও বলেছেন যে বাক কমিটি নাকি জানিয়েছে লার্জ স্কেল ইলিগ্যালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস, মানে যা নিয়োগ প্রক্রিয়া হয়েছে তার থেকে নাকি অধিকাংশ সংখ্যাটাই দুর্নীতি করে। এটা আমার মনে হয় কখনোই নয়, উনি সম্পূর্ণভাবে কোর্টকে মিসগাইড করছেন। আমি কতগুলো পয়েন্ট আপনাদের বললাম, এই রেশিও ভায়োলেশন, এক্সপায়ারি অফ প্যানেল, ফার্দার ইরেগুলারিটিস,
তুষ থেকে দানা আলাদা করা অসম্ভব হয়েছে, এবারে সেগ্রিগেশন করা যাচ্ছে না, ইত্যাদি নানা রকমের ভয়ঙ্কর অভিযোগ বিকাশবাবু করেছেন এবং সেগুলো আমাদের কমিশনকে তার যোগ্য জবাব দিতে হবে। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে আমাদের লয়ারও আছেন, তিনিও এগুলোর সপক্ষে অবশ্যই তার যুক্তিগ্রাহ্য মতামত দেবেন। তার জন্য আমরা রেজাল্টার পার্ট তৈরি করছি, সবাই মিলে আমাদের লিগাল টিম ভীষণভাবে খাটছে এই বিষয়টা নিয়ে, তারা চেষ্টা করছেন। আমরা যথারীতিভাবে আমরা আমাদের লয়ারের কাছে এগুলো তুলে দেব এবং এগুলো নিয়ে আলোচনা হবে। এবার দেখুন, বিকাশবাবু যেমন কলকাতা হাইকোর্টে ফাঁকা মাঠে গোল দিয়েছেন, আশা করি সেই সুযোগটা আমাদের দেওয়া উচিত হবে না। আপনারা ইতিপূর্বে আমাদের যখনই আমরা আন্দোলনে ডেকেছি তখনই আপনারা উপস্থিত হয়েছেন। আশা করি আগামীকালের কর্মসূচিতে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন। যারা দূরের বন্ধুরা আছেন নর্থ বেঙ্গল থেকে, আশা করি তারা বেরিয়ে পড়েছেন। পুরুলিয়া থেকে যারা আসবেন তারা আশা করি বেরিয়ে পড়েছেন। বীরভূম থেকে, পশ্চিম বর্ধমান, দূরের ডিস্ট্রিক্ট আশা করি বেরিয়ে পড়েছেন। মুর্শিদাবাদ থেকেও আমার ফ্রেন্ডরা আসছে, তারাও বেরিয়ে পড়েছেন। আর কাছাকাছি যারা জেলাগুলো আছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, আশা করি আপনারা পূর্ব মেদিনীপুর, ওরা অলরেডি চলে এসছে, ওরা বেরিয়ে পড়েছে। তাহলে যে সমস্ত দূরের ডিস্ট্রিক্ট থেকে যারা আগে বেরিয়ে আসতে পেরেছেন বা ফার্স্ট সকালে মর্নিংয়ে বেরিয়ে পড়বেন, আর যারা কাছাকাছি ডিস্ট্রিক্ট তারা আশা করি আগামীকাল অবশ্যই চলে আসুন। দেখুন, সিএল মেডিকেল এ সমস্ত ভয় নিয়ে হয়তো আমি জানি না আপনারা এই সমস্ত ভয় করছেন কিনা, কিন্তু আমরা এই সমস্ত সিএল মেডিকেলের ধারে না ধরে আমরা রীতিমতো কিন্তু ওয়াই চ্যানেলে পড়ে আছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষের কাছে এই আসল সত্যটা তুলে ধরা, যে তুষ থেকে দানাকে আলাদা করা সম্ভব, চাল আর কাঁকরকে আলাদা করা সম্ভব। বিকাশবাবু সম্পূর্ণভাবে কোর্টকে মিসগাইড করার চেষ্টা করছে, সম্পূর্ণ মিসগাইড করার চেষ্টা করছে। বলছেন নতুন করে পরীক্ষা হোক। আপনারা ভাবুন তো, এক্সাম 16 সালে পরীক্ষা দিয়েছি আর 25 সাল এসে গেল, প্রায় নিয়ার আউট 10 ইয়ার্স, 10 বছরের মাথায় উনি বলছেন নতুন করে পরীক্ষা দিতে। তাহলে যে দুর্নীতি করেনি, দুর্নীতির জন্য 1 টাকা ঘুষও দেয়নি, তাকে বলছে আবার নতুন করে পরীক্ষায় বসো। এইরকম অনৈতিক অন্যায্য দাবি আমার মনে হয় কোনো একজন স্বচ্ছ আইনজীবীর পক্ষে এরকম করা উচিত নয়। উচিত মানে কেউ করেন না। যারা দুর্নীতি ধরা পড়েছে, ফাইন্ড আউট করা গেছে, সিবিআই তদন্ত করেছে, বাক কমিটি তদন্ত করেছে, সেই তদন্তের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে তারা বাদ যাবে, তার পরিবর্তে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা সেই জায়গায় বহাল হবে। এটাই তো আমাদের ন্যায্য দাবি, এই দাবিটা তো হওয়া উচিত। কিন্তু আজকের সম্পূর্ণভাবে কোর্টকে মিসগাইড করে বিকাশবাবু একাধিক তথ্যকে তুলে ধরছে। এই বারবার বলছি, এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজের চাকরিকে সুরক্ষার স্বার্থে আপনারা প্লিজ বাড়ি থেকে বেরিয়ে আসুন, রাজপথ কাঁপিয়ে দিন এবং বুঝিয়ে দিন যে যদি এই রায় আমাদের জন্য কোনো খারাপ দিকে যায়, আমাদের এগেনস্টে যায়, আমরা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারি। কারণ 10 বছর পরে সবাই নিজস্ব সংসার, প্রত্যেকের লোন, মা বাবার অসুস্থতা, অনেকেই অসুস্থ, অনেকেই নিজেরাই অনেক চাকরি যারা করছেন তারাও অনেক অসুস্থ হয়ে গেছে। তাই নতুন করে তাদের পক্ষে আবার পরীক্ষায় বসে চাকরি পাওয়ার মতো দুরূহ স্বপ্ন যিনি দেখাচ্ছেন, তিনি কিন্তু ভাবতে পারছেন না কতটা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন আমরা ফেলছি। এবার এই যে সরকার, এই যে কমিশন যারা দুর্নীতি করলো, যে কমিশন দুর্নীতি করলো, সেই কমিশন আর স্টেট যদি তথ্যটা একই রকম না দেয়, আমাদের বিপদ কিন্তু আরও বেড়ে যাবে। তাই যেটুকু আমাদের ক্ষমতা আছে এই সরকারকে আমরা আসুন বাধ্য করি যে যেভাবে হোক এই তথ্যকে আমাদের ম্যাচ করাতেই হবে। স্টেট, কমিশন এবং পর্ষদ একই তথ্য দেবে। দুর্নীতির সংখ্যা, দুর্নীতির নামের তালিকা তিনটেই ম্যাচ করবে, কোনো রকমভাবে আলাদা হবে না। তাই আমাদের এই আন্দোলন 10 তারিখের আগে শেষ আন্দোলন। এবং আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই আন্দোলনটা এই জন্যেই ভীষণ ভীষণ জরুরি যে আমাদের রাজ্যের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি, আমরা প্রার্থনা করছি যাতে তার সঙ্গে আমরা দেখা করতে পারি এবং যে সমস্যার গভীরে আমরা আছি এই সমস্যাটা যদি ওনার কাছে তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় অনেকটাই সুরাহা আমরা পেতে পারি। তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে
মুখ্যমন্ত্রীর দরবারে সাহায্য প্রার্থী হয়ে আমরা যেতে চাইছি। তার ডেপুটেশন কপি রাত্রে লিখছি, সেগুলো টাইপ করে রাত্রির মধ্যে কমপ্লিট করব। আপনারা আসুন, যারা দূরে আছেন তারা বেরিয়ে পড়েছেন, যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই আগামীকাল সকালে চলে আসবেন। নিজের জন্য, নিজের চাকরি সুরক্ষার জন্য, নিজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একজনও আশা করি বাড়ি বসে থাকবেন না। আপনার খারাপ লাগবে না যে আমার অন্য বন্ধু রাস্তায় পড়ে আছে, তারা এই চাকরিটাকে টিকিয়ে রাখার জন্য, এই হকের চাকরিটাকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতির সঙ্গে কোনো আপোষ না করে, একটি টাকা ঘুষ না দিয়েও যে চাকরি আমরা পেয়েছি সেই চাকরিকে ধরে রাখার জন্য তারা রাস্তায় পড়ে থাকবে, আর আমি বাড়ি বসে স্কুলে যাব বা বাড়ি বসে থাকবো। মেডিকেল গ্রাউন্ডে কেউ অসুস্থ হলে তার জন্য অবশ্যই কনসিডার করতে হবে, কারণ অসুস্থতা, দেখুন আমরা সবাই অসুস্থ, এই টানা এখানে পড়ে আছি দিনের পর দিন, রাতের পর রাত, 3 থেকে 4টে রাত বাদ দিয়ে এই 27শে ডিসেম্বর থেকে আর আজ পর্যন্ত প্রায় 33 দিন, বোধ হয় 34 দিন অতিক্রান্ত হয়ে গেল এই রাত আমরা এখানে কাটাচ্ছি। চিন্ময়দা, মেহবুবদা, আমি, অ্যাঞ্জেলা আর অনেকেই আছে, মুর্শিদাবাদের বন্ধুরা তারা আসছে, আরও বর্ধমান, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া যারা আসছে, দিনের পর দিন, রাতের পর রাত এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে কাটাচ্ছে। নর্থ বেঙ্গল থেকে একাধিক ডিস্ট্রিক্ট থেকে অনেকে আসছেন, রাতের পর রাত এখানে কাটাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের অ্যাডমিনরা, কোর কমিটির মেম্বাররা এখানে রাত কাটাচ্ছে। আর আপনার পিটিশনাররা, আপনারা একটু পারবেন না যে এই আন্দোলনের গতিটাকে, আন্দোলনের তীব্রতা, আন্দোলনের ক্ষিপ্রতাটাকে একটু বাড়িয়ে দিই, আমরা সবাই হাতে হাত মিলাই। দেখুন, শঙ্খ ঘোষের কবিতা আছে একটা, 9-এ আমাদের পড়তে হয় যে আমাদের বাম দিকে ধস, ডান দিকেও আমাদের ধস, গিরিখাত, মাথার উপরে আমাদের বোম পড়ছে, বোমারু, আর পায়ের নিচে যে বাঁধটা, সেটা কিসের বাঁধ? হিমানির বাঁধ। অর্থাৎ চতুর্দিক থেকে আমাদের বিপদ ঘিরে ধরেছে। একদিকে সরকার আমাদের সঙ্গে কোঅপারেট করছে না, একদিকে বিরোধী রাজনীতিবিদ তারাও আমাদের সঙ্গে খুবভাবে কোঅপারেট করছে না, এদিকে লয়াররাও আমাদের সাথে, বিরোধী লয়াররা তারাও আমাদের সম্পর্কে ভুল ব্যাখ্যা করে, কোর্টকে মিসগাইড করে বলছে যে প্যানেলটা ক্যান্সেল করতে হবে, রি-এক্সাম। তাহলে এইরকম সমূহ বিপদের সময় আরও বেঁধে থাকিটার কি প্রয়োজন নেই? আসুন আমরা বেঁধে থাকি, একত্রিত থাকি, একতাই আমাদের শক্তি। 27শে ডিসেম্বর শিয়ালদা স্টেশন থেকে রাসমণি 10,000 জন্য প্রায় র্যালি ছিল। আসুন, আমাদের পিটিশনারের সংখ্যা অনেক, আমরা দেখিয়ে দিই যে আমরা সবাই একতা আছি। যদি কোনোদিন কোনো রকম দুঃসংবাদ আমাদের জন্য আসে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। সরকার দুর্নীতি করেছে, কমিশন দুর্নীতি করেছে, এই অপদার্থ কমিশনের জন্য, এই অপদার্থ সরকারের ভুল নীতির জন্য আমাদের জীবন কিন্তু শেষ হয়ে যেতে পারে না। তাই বারবার বলছি, আপনারা নিজেদের শক্তিকে জাগিয়ে দিন, আসুন বুঝিয়ে দিন আমরা এক আছি। তাই এই রাত্রে, গভীর রাত্রিতে আপনাদেরকে জানানোর জন্যই আমি এত রাত্রে লাইভে এসেছি। জানি অনেকে ঘুমিয়ে পড়েছে, আমি সন্ধ্যেবেলা লাইভ করতে পারিনি, আমি কাজ করছিলাম, কেস নিয়েই দেখছিলাম, ডেপুটেশন লেখার কাজ করছিলাম। আপনারা আসুন, এটা আমার অনুরোধ বললে ভুল হবে, এটা আপনার নিজের হকের চাকরির রক্ষার জন্য রাস্তার মহামিছিলে আপনারা পা মেলান। মুখ্যমন্ত্রী দেখা করতে আমরা চাই। 10 তারিখের আগে, তার আগামীকাল কর্মসূচিতে আমরা হাওড়া ময়দান, অনেকে ভাবছেন হাওড়া ময়দান নয়, এসপ্ল্যানেডের পরে যে পার্ক স্ট্রিট, তারপরে যে ময়দান, কলকাতা যে ময়দান, তার পাশে আমরা 1 নম্বর গেটে ওখানে জড়ো হব, সেখান থেকে আমাদের র্যালি কর্মসূচি নেওয়া হয়েছে। তাই এই কর্মসূচিতে আপনারা নিজের হকের চাকরি রক্ষার জন্য আপনারা ফিরে আসুন, একতা হন, সবাই চলে আসুন, 12টার মধ্যে সবাই উপস্থিত হন। আমরা জাগিয়ে দিই কলকাতার রাজপথে যে সংখ্যাটা কিন্তু আমরা 15,000 প্লাস, সংখ্যাটা কিন্তু আমরা 15,000 প্লাস। এতজন মানুষের জীবন জীবিকা, এতজন মানুষের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা হতে চলতে পারে না। আর রি-এক্সাম, দুর্নীতির সাথে আপোষ না করে অধিকতর যোগ্যভাবে আমরা চাকরি পেয়েছি, অধিকতর যোগ্য, কারণ এতজন দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে টপকে আমরা চাকরি পেয়েছি। আর দুর্নীতি এই নয় যে পশ্চিমবঙ্গে এই শিক্ষক বিষয়ে দুর্নীতি বা কোনো চাকরির সঙ্গে দুর্নীতি এই প্রথম হয়েছে যে প্যানেলটা ক্যান্সেল করতেই হবে। দুর্নীতি হয়নি, মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি হয়নি, হরিয়ানায় দুর্নীতি হয়নি, অন্ধ্রপ্রদেশে দুর্নীতি হয়নি, বিহারে দুর্নীতি হয়নি, কর্ণাটকে দুর্নীতি হয়নি, দিল্লির পরীক্ষায়, নিট পরীক্ষায় দুর্নীতি হয়নি, কিন্তু সেগ্রিগেশন বা সঠিক পদ্ধতিতে যোগ্যদের সম্মান সব সময়ের জন্য রক্ষা পেয়েছে। কিন্তু সেই যোগ্যরা যদি একসঙ্গে না থাকতে পারি, আমরা যদি ডিভাইডেশন হয়ে যাই, তাহলে কি করে বলুন এই
অধিকার রক্ষার লড়াইটা আমরা জিততে পারবো। আপনারা ভাবুন, আপনারা পিটিশনার হওয়ার জন্য এক জায়গায় হয়েছিলেন শহীদ মিনারে, না কেসটা জেতার জন্য এবং সেই সঙ্গে আমাদের ইউনিটি যে একতা আছে সেটা ধরে রাখার জন্য শহীদ মিনারে এসেছিলেন? আমার মনে হয় কেসটা জেতার জন্য একদিকে রাস্তার আন্দোলন এবং তার বাইরের যে ষড়যন্ত্র চলছে সেটাও আমাদেরকে জিততে হবে এবং কোর্টেও আমাদের জিততে হবে। তাহলে আইনি সাহায্য কোর্টে আমরা আছি, আমরা থাকবো, আর রাস্তাটাও আমরা বুঝে নিতে চাই। তাই আপনারা দয়া করে আসুন, দেখা আগামীকাল অবশ্যই হচ্ছে। এত রাত যদি আমরা এখানে কাটাতে পারি ওয়াই চ্যানেলে, রাতের পর রাত অসুস্থ বোধ করছি, শরীর ক্ষয় হয়ে যাচ্ছে, ভিতর থেকে সবাই অসুস্থ, মুঠো মুঠো ওষুধ খাচ্ছি, প্যারাসিটামল তো পাতার পর পাতা কিনে খেতে হচ্ছে, মন্টেলিকাস তো খেয়েই যাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ তো চলছেই কন্টিনিউ গলার ব্যথার জন্য। কিন্তু আপনারা যদি বাড়িতেই বসে থাকেন তাহলে আর কিছু বলার নেই। আসুন, বারবার বলছি, রাজপথটা বুঝিয়ে দিন। 10 তারিখ আমাদের গুরুত্বপূর্ণ হিয়ারিং। তার আগে সরকার এবং বিরোধী শক্তিদের বিনাশ করার জন্য, চক্রান্তকারীদের নাশ করার জন্য আপনার রাস্তায় পা মেলান। আসুন, এই অপদার্থ কমিশন এবং সরকার যে ভুল তথ্য জমা দিচ্ছে সেগুলোকে শোধরাতে আমাদের হবেই। তার জন্য রাস্তার আন্দোলনটা আগে জরুরি। যদি রাস্তার আন্দোলন করে এগুলো আমরা শোধরাতে না পারি তাহলে আইনগতভাবে আমরা জিতবো কী করে, এটা অবশ্যই একবার মনের মধ্যে গেঁথে নিন। ধন্যবাদ।